ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস উইথ পিবি স্যার। আমার প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমাদের সামনেই টেস্ট পরীক্ষা এবং 2 মাসের পরে মাধ্যমিক। তোমরা কি শর্ট কোশ্চেন নিয়ে চিন্তা করছো? শর্ট কোশ্চেন নিয়ে চিন্তা করার দিন শেষ। আমি তোমাদের কাছে নিয়ে এসেছি শর্ট কোশ্চেনের ওপর চ্যাপ্টার ধরে ধরে যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো আসতে পারে এবছরের মাধ্যমিকে, এমনকি তোমাদের টেস্টে, সেই শর্ট কোশ্চেন গুলোকে আমি ধরে ধরে এখানে আলোচনা করব। দেখো, তোমাদের সর্বপ্রথম কি চ্যাপ্টার আছে বলতো? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। বীজগণিতের এই চ্যাপ্টারটি যেমন 5টা ভাগে বিভক্ত, সেরকম এর শর্ট কোশ্চেনও কিন্তু প্রচুর আসতে পারে। সবার আগে দেখে নাও, সবার আগে আমরা দ্বিঘাত সমীকরণের দ্বিঘাত হয় কিনা দেখো তো। a-2x² প্লাস 3x প্লাস 5 সমান 0। একটু ইকুয়েশনটার দিকে দেখো। দেখো, বলছে এই সমীকরণটি দ্বিঘাত হবে না এর যে মানের জন্য। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই টাইপের কোশ্চেন একটা আগের বারে মাধ্যমিকে পড়েছি, তবুও বলবো এই কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। তাহলে এ বি সি ডি দেখে নাও, 2 3 4 5। কোন অপশনটা হবে যদি এটা এমসিকিউতে পড়ে যে এটা দ্বিঘাত হবে না যে মানের জন্য? দেখো তো, দ্বিঘাত সমীকরণ হতে গেলে তোমাদের এই এক্স স্কোয়ারের সহগ, এই যে এটাকে এক্স স্কোয়ারের সহগ বলি, এটা কিন্তু নন জিরো হতে হবে। তাহলে দ্বিঘাত হতে গেলে এটাকে শূন্য হওয়া যাবে না। দ্বিঘাত কখন হবে না? যখন এটা শূন্য হয়ে যাবে। তাহলে a-2 সমান 0, তাহলে ইমপ্লাই a সমান 2। তাহলে কোন অপশনটা হলো? অপশন এ। এরকম খুব সহজ। এরকম সংখ্যা চেঞ্জ করবে, এর জায়গায় পি, যেমন আগেরবারে পড়েছিল p-3, এরকম সংখ্যা চেঞ্জ করে দেবে। তুমি শুধু মনে রাখবে যে এইটা আমাদের জিরো হওয়া যাবে না। জিরো হয়ে গেলে দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে দ্বিঘাত হবে না কখন? যখন এটা জিরো হবে। এরপরে যেটা আসতে পারে, দেখো, এরকম একটা দেওয়া থাকবে x² বাই x সমান 6। এই ধরনের দেখবে দুটো কোশ্চেন আছে বই। তাহলে x² বাই x সমান 6, এই সমীকরণটা বলছে বীজদ্বয় কত হবে? বীজ অথবা বীজদ্বয় কত? দেখো তো, বলছে বীজ অথবা বীজদ্বয়, তাহলে হয় একটা হবে, না হলে দুটো হবে। যেহেতু x² রয়েছে, তাই দুটো হলেও হতে পারতো, কিন্তু এটা নিচে x দেওয়ার কারণে, ভালো করে ভেবে নাও, নিচে x রয়েছে, নিচে x থাকার জন্য xটা অবশ্যই জিরো হবে না। নিচে x আছে মানে xটা কিন্তু শূন্য নয়। তাহলে x যেহেতু শূন্য নয়, তাহলে আমরা বলতে পারি x²বাই x সমান 6। এটা x একটা কেটে যাবে, তাহলে অতএব x সমান 6। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে অ্যান্সার তাহলে 6। তাহলে কি পেলাম? যে যদি নিচে x থাকে তাহলে কিন্তু এর উত্তর একটাই, একটাই বীজ হবে। এই কোশ্চেনটাই যদি এরকম থাকতো x² সমান 6x, দেখে নাও অঙ্ক কেমন করে দেওয়া থাকে। দেখো, যদি এটা দেওয়া থাকে তখন কিন্তু এখানে আমরা বলতে পারবো না যে x এর মান 0 হতে পারে না। তখন এটাকে আমরা কি করব, যে x² - 6x সমান 0, আর কি হবে, x কমন নিলে x - 6 সমান 0, আর x সমান কি হবে, একটা 0 হবে আর একটা হবে 6। এক্ষেত্রে কিন্তু দুটো বীজ পাবে। তাহলে এই ম্যাথটা যদি দেওয়া থাকে, তোমরা কিন্তু এটা খেয়াল রাখবে যে এর দুটো উত্তর হতে পারে কখন, যদি এটা থাকে। একটা উত্তর কখন হবে, যদি এক্সটা নিচে করে দেওয়া থাকে। মনে থাকবে? তাহলে এরপরে চলে আসি একটা টাইপের অঙ্ক খুব পরে, যে একটা সমীকরণ দেওয়া থাকবে, সেখানে কে এর মান বার করতে দেওয়া থাকে। দেখে নাও একটু, একটা সমীকরণ দেওয়া থাকছে x² - 2 into 5 plus 2k x plus 3 into 7 plus 10k সমান 0। বলছি দ্বিঘাত সমীকরণ ক্ষেত্রে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে এর কোন মান? কোশ্চেনটা, এই কোশ্চেনটা সাধারণত 2 নাম্বারই আসে। তোমরা দেখে নেবে এটা 2 নাম্বারই আসতে পারে এবং এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে এই অঙ্ক করতে গেলে এখানে সমীকরণ চেঞ্জ থাকতেই পারে। এই অঙ্ক করতে গেলে তোমাকে সবার প্রথমে যেটা করতে হবে, সেটা হচ্ছে বীজদ্বয় বাস্তব ও সমান হলে নিরূপকটা কি হয়। তাহলে নিরূপক, নিরূপক ডিসক্রিমিন্যান্ট ডি সমান হয় b² - 4ac। b²-4ac আমরা জেনারেল ইকুয়েশনের জন্য নেব। তাহলে এখানে বি কত? এখানে বি হচ্ছে এইটা। তাহলে এটা কার সাথে তুলনা করি আমরা? ax² + bx
প্লাস সি সমান 0, এই সমীকরণের সাথে তুলনা করে এটা পাচ্ছি। তাহলে দেখো বি মানে এখানে তাহলে -2 5 প্লাস 2k তার হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু এ মানে এখানে দেখো কিছু নেই, মানে 1 আছে, সি আছে 3 ইন্টু 7 প্লাস 10। তাহলে এইটার উত্তরটা কত হবে? 0। তাহলে বাস্তব ও সমান হলে এই নিরূপকটা কি হয়ে যায়? শূন্য হয়ে যায়। বাস্তব ও সমান হলে শূন্য হয়, আমরা জানি যে ডি সমান শূন্য যখন কি বাস্তব ও সমান, আর ডি গ্রেটার দেন 0 যখন বাস্তব ও অসমান, আর ডি লেস দেন 0 যখন কি অবাস্তব বা কাল্পনিক। এই তিনটি কন্ডিশন থেকে আমাদেরকে এই টাইপের অঙ্কগুলো করতে হয়। তাহলে আমরা কি পাচ্ছি? এটা সমান 0। এটা একটু ক্যালকুলেশন করে নাও খুব সহজেই। তাহলে এখানে 4 হয়ে গেল বি স্কোয়ার, আর এখানে স্কোয়ার করলে দেখো তো 25 যুক্ত 20k যুক্ত 4k স্কোয়ার মাইনাস 12 7 প্লাস 10k সমান 0। তাহলে দেখো এখানে তাহলে এখানেও 4 আছে, এখানেও 4 আছে, 4কে কমন নিলে 25 প্লাস 20k প্লাস 4k স্কোয়ার মাইনাস, এটা 12 থেকে 4 বেরিয়ে গেলে 3 থাকে, 3 7 21 মাইনাস 3 10 30k সমান 0। এবারে এই 4টাকে 0 দিকে ভাগ দিয়ে দাও। এখানে কি পাচ্ছি দেখো, এখানে পাচ্ছি 4k স্কোয়ার প্লাস 20 মাইনাস 30 করলে কত হয়? 10k প্লাস 4 সমান 0। এটা আরেকটা 2 দিয়ে ভাগ করে দাও, 2k স্কোয়ার মাইনাস 5k প্লাস 2 সমান 0। এবার এটাকে মিডিল টার্ম ফ্যাক্টরে লাগিয়ে দাও। কি পাচ্ছি দেখো তো, তাহলে 2k স্কোয়ার, তাহলে 2 দুগুণে 4, 4 কে 5 হবে, 4 কে তাহলে মাইনাস 4k মাইনাস k প্লাস 2 সমান 0। 2k কমন নিলে k মাইনাস 2, মাইনাস 1 কমন নিলে k মাইনাস 2 সমান 0। তাহলে আমরা কি পেয়ে গেলাম? একটা পেলাম k মাইনাস 2 আর একটা পেলাম 2k মাইনাস 1 সমান 0। তাহলে k এর মান পেলাম 2, হাফ। কে এর কোন মানের জন্য? একটা হচ্ছে 2, একটা হচ্ছে হাফ। একটু দেখে নাও তোমরা। তাহলে কে এর হচ্ছে 2 আর হাফ, এই দুটো মানের জন্যই কিন্তু তোমরা পাবে। এরপরে দেখো তো 1.5 চ্যাপ্টার, 1.5 চ্যাপ্টারে সব থেকে যে টাইপটা ইম্পর্টেন্ট হয় সেটা হচ্ছে বীজদ্বয়ের আলফা বিটা নিয়ে কোনো ইকুয়েশন দিয়ে মান বার করা। আলফা বিটা দিয়ে দেখো একটা ইকুয়েশন তাহলে দিচ্ছি। ধরো একটা ইকুয়েশন দিলাম 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 2 সমান 0। বলছে এ বীজদ্বয় আলফা ও বিটা হলে, এর বীজদ্বয় আলফা ও বিটা হলে 1/আলফা প্লাস 1/বিটা সমান কত? এটাও 2 নম্বরে আসতে পারে, দেখে নাও তো। তাহলে এর বীজদ্বয় বলেছে আলফা ও বিটা, এর বীজদ্বয় কি করে বার করবো আমরা? আমরা জানি bx প্লাস সি সমান 0, তখন আলফা প্লাস বিটা হয় মাইনাস বি বাই এ, আর আলফা বিটা হয় সি বাই। এই রুলটা আমরা সবাই জানি, এই রুলটা কাজে লাগাচ্ছি দেখো। তাহলে আগে বার করে নিই। আলফা প্লাস বিটা সমান মাইনাস, এখানে বি দেখো তো কত আছে? 8, এ কত? 3। একই রকম আলফা বিটা করো, আলফা বিটা সমান দেখো সি আছে 2, এ আছে 3। তাহলে আলফা প্লাস বিটা বেরিয়ে গেল, আলফা বিটা বেরিয়ে গেল। এবারে অতএব 1/আলফা প্লাস 1/বিটা সমান, আলফা বিটা যদি আমরা লসাগু করি, এখানে দেখো হচ্ছে বিটা প্লাস আলফা, বিটা প্লাস আলফা মানে আলফা প্লাস বিটা, মাইনাস 8/3, নিচে দেখো আলফা বিটা 2/3, 3 3 দুটো নিচে আসে কেটে গেল 2 4, আর তাহলে উত্তর কত হবে? -4। দেখে নাও অঙ্কটা, এই টাইপের অঙ্ক কিন্তু আসতে পারে। ঠিক আছে, এর পরের টাইপটা দেখো, বলছে দুটি বীজ যদি, লাস্ট অঙ্ক এই চ্যাপ্টারের, লাস্ট অঙ্ক, লাস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এই চ্যাপ্টারে। একদম সিম্পল একটা ইকুয়েশন দিয়েছে, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস, দেখো এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0। বলছে এ বীজদ্বয় পরস্পর পরস্পর অনন্য ও বিপরীত চিহ্ন যুক্ত হলে সি এর মানটা কত? বিপরীত চিহ্ন যুক্ত হলে এ প্লাস সি সমান কত? দেখো এই অঙ্কটা কিন্তু একটু বুদ্ধির অঙ্ক, বুদ্ধি খাটালেই অঙ্কটা কিন্তু তোমরা পেরে যাবে, ভয় পাওয়ার কিছু নেই। বলেছে বীজদ্বয় একটা অপরটার অনন্য। তাহলে দেখো তো, আমরা কি জানি একটা বীজ যদি আলফা হয়, অপর বীজটাকে কি ধরে নেবো? 1/আলফা, কিন্তু একটা মাইনাস হবে, কারণ এখানে বলা আছে বিপরীত চিহ্ন যুক্ত। মানে একটা বীজকে ধরবে আলফা, একটাকে ধরবে 1/আলফা। এবারে অনন্য হলে আমরা জানি আলফা গুণিত -1/আলফা সমান কত? -1। দেখো আলফা আলফা কেটে যাচ্ছে, -1 রয়ে গেল। তার মানে বীজদ্বয়ের গুণফল হচ্ছে, বীজদ্বয়ের গুণফল
বীজদ্বয়ের গুণফল সমান -1। দেখো 2 নম্বরে করলে তো আমাদের লিখে লিখে করতেই হবে। বীজদ্বয়ের গুণফল সমান -1। এবারে পাচ্ছি গুণফলের সূত্র লাগাই, c/a সমান হচ্ছে কি -1। অতএব c সমান -a বা a প্লাস c সমান 0। তাহলে উত্তর কত হলো, অ্যান্সারটা কত হলো? অ্যান্সার হয়েছে তোমাদের 0। দেখে নাও একবার অ্যান্সার কত হয়েছে, 0। দেখো এই মোটামুটি 7টা অঙ্ক আমরা করে ফেলেছি। এই 7টা অঙ্কের বাইরে আরেকটা টাইপ আমি জাস্ট একটু বলে দিচ্ছি। একটা টাইপ একটু ঘুরিয়ে কঠিন কোশ্চেন হলে এটা একটা দেয়, যে একটা সমীকরণ দিয়ে দেবে ax স্কোয়ার প্লাস 2bx প্লাস c সমান 0। দেখো এরকম একটা সমীকরণ দেবে, এটা কিন্তু গতানুগতিক সমীকরণ নয়। এখানে দেখো কি আছে, এখানে কিন্তু আছে 2b। কত আছে, 2b। b এর পরিবর্তে 2b দেওয়া আছে। এগুলো খেয়াল রাখবে। এই কোশ্চেনটা বলে দিল যে তোমাদের বীজদ্বয় বাস্তব ও সমান, তখন তোমরা কি করবে, d সমান b স্কোয়ার মাইনাস 4ac সমান 0। তাহলে b স্কোয়ার সমান কি হয়ে যাবে, 4ac। কিন্তু দেখবে এই অঙ্কটার ক্ষেত্রে 2b থাকার কারণে এটা কি হয়ে যাবে, 2b এর হোল স্কোয়ার, তার মানে এটা কি হয়ে যাবে 4b স্কোয়ার, তার মানে এটা 4 কেটে যাবে। উত্তর কি হবে, b স্কোয়ার সমান ac। তোমাদের অপশনে এটাও থাকবে আর b স্কোয়ার সমান 4ac ও থাকবে। তাই খুব সাবধান, এখানে যদি 2b থাকে তোমাকে 2b স্কোয়ার করতে হবে, এটা খেয়াল রাখবে। এই স্টাইলটাও একটা দিলে দিতে পারে। দেখো আমরা তাহলে প্রথম চ্যাপ্টারটা শেষ করে ফেললাম। প্রথম চ্যাপ্টারে আমরা 7টা থেকে 8টা অঙ্ক করলাম। এর বাইরে কোনো অঙ্ক কিন্তু করবে না, বড় জোর সংখ্যা চেঞ্জ করতে পারে। তোমরা প্র্যাকটিস করো, দেখবে পেয়ে যাবে। এবারে আসি সরল সুদের অঙ্ক। দেখো সরল সুদ থেকে সাধারণত শর্ট কোশ্চেন পড়ে না, যদি পড়ে সেটা চক্রবৃদ্ধি সুদের সাথে পড়ে। আমরা সরল সুদে আগে প্রথমে সরল সুদের আমরা সর্বপ্রথম কি করব, সূত্রটা একবার ঝালিয়ে নেব। সরল সুদের সূত্রটা কি হয়, আই সমান p/100। মনে পড়ছে তো সবার, আই সমান হয় p/100, যেখানে p আইটাকে বলি আমরা ইন্টারেস্ট বা সুদ, টিটাকে বলি প্রিন্সিপাল বা আসল, আরটাকে বলি রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার, টিটাকে বলি টাইম বা সময়। তাহলে এই সূত্রটা একবার ঝালিয়ে নাও। সরল সুদ কষা থেকে যাই অঙ্ক করবে না কেন, এই সূত্র লাগিয়ে হবে, এর বাইরে কোনো সূত্র লাগিয়ে অঙ্ক হবে না। দেখে নাও, একটু দেখে নাও। একটা অঙ্ক আমি একটু বলে দিচ্ছি, যে বলে যে এটা একটু ইম্পর্টেন্ট অঙ্ক, x% সুদের হারে, সরল সুদের, অবশ্যই সরল সুদের অঙ্ক আছে, সরল সুদের হারে লেখা থাকবে। সরল সুদের কোনো আসল x বছরে x টাকা, কোনো আসলের x বছরে x টাকা সুদ হলে আসল কত। দেখো এখানে অপশন গুলো কেমন দেওয়া থাকবে না, একটু পার্সেন্টেজ দিয়ে 100 এরকম দেওয়া থাকবে। কোশ্চেনটাকে ভালো দেখো, x% হারে কোনো আসলের x বছরে x টাকা সুদ হলে, তাহলে সবগুলো দেওয়া আছে। প্রথম থেকে লিখছে, আর এর মান দেওয়া আছে দেখো x, আর টি এর মান দেওয়া আছে x, আই এর মান দেওয়া আছে x, শুধু পিটা দেওয়া নেই পি। তোমরা যদি 2 নম্বরে পড়ে এরকম লিখে লিখে করবে, 2 নম্বরে পড়লে অতি অবশ্যই লিখে লিখে করবে। দেখো এগুলো সব দেওয়া আছে, পিটা দেওয়া নেই। তাহলে আমরা সূত্রটাই লাগাবো, আই সমান p/100 বা পি সমান আই গুণিত 100/RT। এখানে বসিয়ে দাও তো, তাহলে আই এর মান এক্স, এক্স গুণিত 100, নিচের দুটাও এক্স গুণিত এক্স, একটা এক্স কেটে দাও, তাহলে উত্তর পড়ে রইল 100/x টাকা। তাহলে পি এর মানটা হবে 100/x টাকা। এটা কিন্তু ভিভিআই যে অপশনটা থাকবে সেই অপশনটা তোমরা খুঁজে নেবে। তাহলে এই অঙ্কটা কিন্তু সুদ থেকে ভিভিআই। এবারে দুটো শূন্যস্থান পূরণ আসতে পারে। শূন্যস্থান পূরণটা কিভাবে করবে, ধরো তোমরা ছোটবেলায় পড়েছো যে আমি উত্তম, আমি উত্তম, তাই তো, আমি উত্তম, নিজেকে সবসময় উত্তম বলি। উত্তম মানে কি, যে হচ্ছে ভালো তাকে আমরা বলবো উত্তম, যে আমরা সবসময় নিজেকে ভালো বলার চেষ্টা করি যে আমি উত্তম। তাহলে ভালো কথাটার অর্থে তোমরা এটা মনে রাখো, যে টাকার কারবারে, টাকা যে হচ্ছে টাকা ধার দেয়, ভালো করে জানো, যে টাকা ধার দেয়, তাহলে যে ধার দেয় তাকে কি বলবো, উত্তম বর্ণ। এটা একটু জেনে রাখো, তাকে বলবো উত্তম বর্ণ। আর যে ধার করেন, তাহলে যে টাকা ধার করে
তাকে আমরা বলবো অধমর্ম। এটা একটু জাস্ট শর্ট কোশ্চেন হিসাবে তোমরা দেখো, যে টাকা ধার দেয় তাকে অবভিয়াসলি টাকা হবে, যে ধার দেয় তাকে বলবো উত্তমর্ণ। উত্তমর্ণ সন্ধি বিচ্ছেদ লিখে উত্তম যুক্ত ঋণ, আর অধমর্ণ অধম যুক্ত ঋণ। এটা সন্ধি বিচ্ছেদটা কি? উত্তম যুক্ত ঋণ। তাহলে অর্থাৎ ঋণ মানে জানো, ঋণ করা। তাহলে যে ভালো মানে যে ধার দিচ্ছে তাকে বলবো উত্তমর্ণ, যে ধার করছে তাকে বলবো অধমর্ণ। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখি এই চ্যাপ্টার। এবারে চলে আসি আমরা 3 নম্বর চ্যাপ্টারে চলে আসি। দেখো এবারে উপপাদ্যের চ্যাপ্টার। উপপাদ্যের চ্যাপ্টারে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, এই চ্যাপ্টার থেকে আমরা কি কি আসতে পারি? বৃত্ত সম্পর্কিত উপপাদ্যে তোমরা বৃত্ত নিয়ে কিছু ছোট ছোট কোশ্চেন আসতে পারে। জ্যামিতির কোশ্চেনে তোমাদের মনে হয় যেন পারবো না, একটু ভয় লাগে, কিন্তু জ্যামিতিতে যদি ছবিটা আঁকতে পেরেছো, ছবি আঁকলেই কিন্তু অঙ্ক পেরে যাবে, যদি উপপাদ্যগুলো মনে রাখতে পারো। দেখা যাক সেরকমই আমি একটা উপপাদ্য থেকে কোশ্চেন দিচ্ছি ইম্পর্টেন্ট। বলছি ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি। ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি। আর কি বলা আছে না, এবি জ্যায়ের দৈর্ঘ্য 8 সেমি। এবি জ্যা সমান 8 সেমি। আর কি বলেছে, ও বিন্দু থেকে এবি এর দূরত্ব। এই টাইপের অঙ্ক একটা শর্ট কোশ্চেন আসতে পারে। এরকম কোশ্চেন করলে সেরকম কোশ্চেনকে সহজ ভাববে। দেখো আমি ছবিটা এঁকে নিই। একটা বৃত্ত বলেছে ও কেন্দ্রীয় বৃত্ত, তাহলে একটা ও কেন্দ্রীয় বৃত্ত আঁকলাম। এবারে বলেছে এবি তার জ্যা, তাহলে একটা জ্যা আঁকলাম, এবি নাম দিলাম এ বি, এটার নাম দিলাম ও। এবারে বলেছে যে এই ডিস্টেন্সটা কত, এটাকে নাম দিলাম ওডি। এবারে একটা যে কোনো যোগ করে দিলাম, ধরো ওবি যোগ করলাম। তাহলে আমাদের কাছে কি কি আছে? আমাদের কাছে আছে এবি সমান 8 সেমি, তাহলে অবশ্যই ডিবি সমান আমরা পেয়ে যাবো 8/2 সমান হচ্ছে 4 সেমি। কি করে পাচ্ছি? এইটা হচ্ছে টোটালটা, এর অর্ধেক হচ্ছে 4। আর দেখো ওবি দেয়া আছে, ওবি সমান দেখো দেওয়া আছে 5 সেমি। ওবি সমান কত দেওয়া আছে? ওবি সমান দেওয়া আছে 5 সেমি। তাহলে এবি দেওয়া আছে, ডিবি দেওয়া আছে, ওবি দেওয়া আছে। তোমাদের কাছে কি করতে হবে বলতো? না, এই ওবি ডিবি এবি এইটা একটা কি সমকোণী ত্রিভুজ। এই কোণটা কি সমকোণ। তাহলে সমকোণী ত্রিভুজের আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাস লাগালে দেখো তো, ওডি স্কোয়ার মানে লম্ব স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার বিযুক্ত ভূমির স্কোয়ার। তাহলে আমি এখন ডাইরেক্ট পিথাগোরাস লাগাচ্ছি। ভূমি লম্ব স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। দেখো তো, তাহলে অতিভুজ আছে 5, 5 স্কোয়ার মাইনাস এটা বেরিয়েছে 4, 4 স্কোয়ার, তাহলে 25 বিযুক্ত 16 সমান বেরালো 9। তাহলে অতএব ওডি অবশ্যই 9 এর বর্গমূল কত হয়? 3। তাহলে এটা ছিল 5, এটা ছিল 4, এটা বেরালো 3। তাহলে লিখে দেবে যে অতএব ও বিন্দু থেকে এর দূরত্ব 3 সেমি। কেমন? এই টাইপের অঙ্ক এবারে চেঞ্জ করে দেওয়া থাকে। ধরে নাও তোমাকে এইটা বার করতে দিয়েছি, যে এর দৈর্ঘ্য বার করতে দিয়েছে, এই দুটো দেওয়া আছে, তুমি তাহলে এই অর্ধেকটা বার করে তারপরে দ্বিগুণ করে নেবে। একদমই সহজ, অঙ্কগুলো একদমই সহজ। দেখো এরপরে আমরা এখান থেকে কিছু প্রয়োগ রয়েছে। তোমরা আমার ডিসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে, ওই গ্রুপে জয়েন করো। আমি রবিবারকে এই যেটা থেকে আমি করাচ্ছি যে পিডিএফটা, ওই পিডিএফটা আমি রবিবার তোমাদের আপলোড করে দেব। তোমরা কিন্তু এখান থেকে কিছু এক্সট্রা উপপাদ্য অর্থাৎ প্রয়োগ, যা কমন পড়ে না বলো, পড়তে চায় না, সেই এক্সট্রা উপপাদ্য ইনফরমেশন দেওয়া আছে, বইয়ের হলে বই দেওয়া আছে, আননোন হলে করে দেওয়া আছে, তোমরা সেটা দেখে নিতে পারবে। তাহলে তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, তারপরে আমরা ওইটা আপলোড করে দেবো, পিডিএফটা আপলোড করে দেবো। সেখান থেকে তোমরা কোশ্চেনগুলো পেয়ে যাবে, প্রয়োগগুলোও পেয়ে যাবে। আমি এখানে শুধু শর্ট কোশ্চেনগুলো করাচ্ছি। দেখো এরপরে আরেকটা প্রয়োগ প্রয়োগ করাচ্ছি না এখন, ঠিক আছে। এরপরে চলে আসি 4 নম্বর চ্যাপ্টার আয়তঘনক। 4 নম্বর চ্যাপ্টার আয়তঘনক। দেখো তো আয়তঘনকে আমরা যে শর্ট কোশ্চেন গুলো বারবার এসেছে আয়তঘনকে এবং এবছরের জন্য ইম্পর্টেন্ট, তোমাকে দেওয়া থাকবে, এটা একদম ভিভিআই, যে একটি আয়তঘনকে একটি আয়তঘনকের তল সংখ্যা এক্স, তল সংখ্যা এক্স, ধার সংখ্যা ওয়াই, তল সংখ্যা এক্স, ধার সংখ্যা ওয়াই, শীর্ষবিন্দু জেড, শীর্ষবিন্দুর সংখ্যা সমান জেড, আর কি কর্ণ সংখ্যা সমান যদি পি হয়,
তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি সমান কত? তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি সমান কত? দেখো অঙ্কটা একবার ভালো করে দেখে নাও। তোমাদের আয়তঘনকের তল সংখ্যা, ধার সংখ্যা, শীর্ষবিন্দু সংখ্যা, কর্ণ সংখ্যা দেওয়া রয়েছে। সেই মানগুলো এখানে বসালে আমরা যোগ বিয়োগ করে পেয়ে যেতে পারবো। তাহলে একটা আয়তঘনকের এই চারটা জিনিস আমাদেরকে মুখস্থ রাখতে হবে। আর যদি কেউ মুখস্থ রাখতে না পারো, তোমরা চট জলদি এখানে এইভাবে এঁকে নেবে। যদি বলো যে না মুখস্থ রাখতে পারছি না, চট জলদি এইভাবে এঁকে নেবে। এখান থেকে দেখো সহজেই আমরা করতে পারছি যে তল এক্স, তল দেখো ছটা তল আছে, 1 2 3 4 5 6, তল কটা আছে? 6টা। অথবা তোমরা যেই ঘরে পরীক্ষা দেবে, যেই ক্লাসরুমে, সেই ক্লাসরুমটা একটা আয়তঘনক, সেখানে তুমি তলটা দেখে নেবে 1 2 3 4 5 6, তাহলে 6টা। একই রকম ওয়াই মানে ধার, ধার দেখো তো কতগুলো আছে, গুনে দেখো 12টা হচ্ছে। কটা হচ্ছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11, কটা? 12টা। আর কি পাচ্ছি? শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু হচ্ছে যে শীর্ষবিন্দু অবভিয়াসলি কটা হবে? 4 4 8টা। আর কর্ণ, কর্ণ কিন্তু মানে এখান থেকে গোনা মুশকিল। তোমরা যেখানে বসে থাকবে পরীক্ষা দেবে সেখানে 4টা কোণ দেখে নাও, এই কোণ থেকে এই কোণ একটা, এই কোণ থেকে উপরে একটা, ওই কোণ থেকে উপরে একটা, এরকম কটা পাবে? 4 কোণ থেকে তোমরা 4টে পাবে। তাহলে অতএব এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি সমান দেখো তো 6 মাইনাস 12 প্লাস 8 প্লাস 4, তাহলে সমান 6 মাইনাস 12 প্লাস 12, এটা গেল সমান উত্তর হবে 6। এই অঙ্কটা কিন্তু ঘনক বা আয়তঘনক থেকে এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবছরের জন্য। আরেকটা অঙ্ক আসে যে ঘনকের ধার যদি 50% বৃদ্ধি পায়, কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে একটি ঘনকের ধারের দৈর্ঘ্য যদি 50% বৃদ্ধি পায়, তাহলে আয়তন কত? সমগ্র তলের ক্ষেত্রফল, তার সমগ্র তলের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? এখানে যদি আয়তনও দেয় তাহলেও করতে পারবে, শুধু আয়তনের সূত্রটা লাগবে। দেখো আমরা ধারের দৈর্ঘ্য কত? 50%, তাহলে ধার ঘনকের আমরা ধারকে ধরে নেবে এ, ধরি ধার সমান এ একক। তাহলে 50% বৃদ্ধি পেলে পেলে হয় কত হবে বলতো? এ যুক্ত এর 50%, একদম সহজ হিসাব। তাহলে ছিল এ, তার সাথে এর 50% বৃদ্ধি পাচ্ছে, তাহলে 0.052 সমান এ প্লাস এ বাই 2। দেখো দশাগু করো, উত্তর হলো 3a/2। তাহলে প্রথমে ধার ছিল এ একক, বৃদ্ধি পাওয়ার পরে ধার হয়েছে কত? 3a/2 একক। একদম সহজ। ধার ছিল এ একক, বৃদ্ধি পাওয়ার পরে হচ্ছে 3a/2 একক। তাহলে প্রাথমিক ক্ষেত্রফল, প্রাথমিক ক্ষেত্রফল সমান হয়ে যাবে কত? সমগ্র তলের ক্ষেত্রফল কত হয় সূত্র? 6a² বর্গ একক। আর অন্তিম ক্ষেত্রফল তাহলে কত হবে? 6 ইন্টু এখানে হবে 3a/2 এর হোল স্কয়ার। দেখো তো 6 গুণিত 9a²/4, তাহলে উত্তর হলো 54a²/4 বর্গ একক। তাহলে প্রাথমিক ক্ষেত্রফল 6a², অন্তিম ক্ষেত্রফল 54a²/4। আমরা যখনই বৃদ্ধি বা হ্রাস করবে তোমরা একদম শতকরা করে দেবে, শতকরা বৃদ্ধি বা হ্রাস। সূত্রটা হচ্ছে দেখে নাও তো, হচ্ছে অন্তিম বিযুক্ত প্রাথমিক বাই প্রাথমিক গুণিত 100%, এই হচ্ছে সূত্র। তাহলে লাগালে হবে 54a²/2, 54a² কত আছে? 4 মাইনাস 6a²/6a² ইন্টু 100%। তাহলে এটা বিয়োগ করে দেখবে 424, 54, তাহলে 30, 30a²/4 বাই 6a² গুণিত 100। ঠিক আছে, তাহলে এখানে দেখো এই 6টা দিয়ে একদম আমরা কেটে দেবো, 6 5 30, স্কোয়ার স্কোয়ার কেটে গেল, আর 4 25 100, তাহলে সমান 5 25 কত হচ্ছে? 125%। তাহলে উত্তরটা কত আছে? 125%। উত্তর কত বেরোচ্ছে? 125%। কেমন? এইভাবে অঙ্ক, বৃদ্ধির অঙ্ক যাই দেবে তোমরা এই বৃদ্ধি সূত্রটা লাগাবে, উত্তর কিন্তু হয়ে যাবে। খুবই সহজ। এবারে আমরা চলে আসি নেক্সট হচ্ছে, দেখো আরেকটা জিনিস দেওয়া থাকে যে দুটি ঘনকের মধ্যে তুলনা দেওয়া থাকবে। ধরো এটা আমি আর কোশ্চেন লিখছি না, ধরো আয়তনের অনুপাত
1:27। কি বললাম? আয়তনের অনুপাত 1:27। বলছে যদি দুটো ঘনকের আয়তনের অনুপাত এটা দেওয়া থাকে তাহলে অবশ্যই তাদের ধারের অনুপাত কি হবে বলতো? ধারের অনুপাত অবশ্যই কি হবে? প্রত্যেকটার ঘনমূল হবে। কারণ আমরা জানি ঘনকের আয়তন কি হয়ে যায়? ঘন। তাই আয়তনের ধারের অনুপাত কি হয়ে যাবে? ঘনমূল। তাই এটা হয়ে যাবে, এটা যেন 27 ঘনমূল হয় 3। তাহলে দেখো ধারের অনুপাত হয়ে গেছে 1:3। যদি ক্ষেত্রফল বার করতে দেয়, ক্ষেত্রফলের অনুপাত বুঝে নাও, অঙ্কগুলো বুঝে নাও, মুখস্থ করার কোনো দরকার নেই। শর্ট কোশ্চেন মুখস্থ করার কোনো দরকার নেই, বুঝে নিলেই হবে। তাহলে ক্ষেত্রফলের অনুপাত অবশ্যই ধারের স্কোয়ার হয়, তাহলে আমরা অনুপাতে আমরা যদি প্রত্যেকটা একটা করে গুণ করে দিই, দেখো তো তাহলে 1:9 হবে 9। তাহলে এই 1:9 অপশন যেটা থাকবে সেটাকে তোমরা ঠিক করবে, একটু শর্টকাটে। এবারে আসি আমরা অনুপাত ও সমানুপাত। এবারে চ্যাপ্টার আসি অনুপাত ও সমানুপাত। অনুপাত ও সমানুপাতে কিন্তু শর্ট কোশ্চেন মাস্ট পড়বে, এর থেকে শর্ট কোশ্চেন পড়বে। অনুপাত সমানুপাত চ্যাপ্টারটা একটু কঠিন, বড় কোশ্চেনের ক্ষেত্রে মনে হবে যে একটা অঙ্কের একটা নিয়ম, কিন্তু শর্ট কোশ্চেনের ক্ষেত্রে কোনো কঠিন না। শর্ট কোশ্চেন ভালো করে বুঝে নাও, অনুপাত সমানুপাত দেখবে যে শর্ট কোশ্চেন গুলো আসছে তোমরা সবগুলোই পারছো। 2 নম্বরে একটা আসবে অতি অবশ্যই, 1 নম্বরে আসবে কম করে দুটো। তাহলে এই চ্যাপ্টার থেকে তোমরা 4 নাম্বার পেয়ে যাচ্ছ। দেখে নাও, সব থেকে ইম্পর্টেন্ট যে অঙ্কটা আসবে a/2 সমান v/3 সমান c/4 সমান 2a মাইনাস 3b প্লাস 4c/p হলে p সমান কত? এবার অঙ্কটা দেখে নাও। বলছে a/2 সমান b/3 সমান c/4 সমান 2a মাইনাস 3b প্লাস 4c হলে p সমান কত? এটা 2 নম্বরের জন্য ভিভিআই একদম। দেখো তো আমরা জানি তো অনুপাতে a/2 সমান b/3 সমান c/4। এখানে যদি তোমাদের সংখ্যা চেঞ্জও থাকে কিচ্ছু যায় আসে না, আমরা শুধু দেখবো এর পাশে কত আছে 2, তাই এখানে এর পাশে 2 করবো, এখানে 2 গুণ করবো। ভালো করে দেখে নাও, এর পাশে আছে 2 তাই উপর নিচে 2 গুণ করবো, এর পাশে আছে -3 তাই উপর নিচে কি গুণ করবো? -3। সি এর পাশে 4 আছে তাই উপর নিচে আমরা 4 গুণ করবো। করে কি পাচ্ছি দেখো তো? করে পাচ্ছি 2a/4 সমান -3b/-9 সমান 4c/16। এটাকে আমরা করতে পারি তো সংযোজন প্রক্রিয়া লাগিয়ে, উপরগুলো সব যোগ করে দেবো আর নিচেগুলো সব যোগ করে দেবো। তাহলে 4 - 9 + 16। দেখো 2a - 3b + 4c বাই, এটা যোগ করে দেখো 4 × 20 11 হচ্ছে। অতএব p সমান 11। কম্পেয়ার করে নাও এটার সঙ্গে, এটা p এর মানটা তাহলে হবে 11। আচ্ছা, এই যে প্রক্রিয়াটা লাগালাম এই প্রক্রিয়াটার নাম সংযোজন প্রক্রিয়া। এটা মনে রাখবে, সাইডে দরকার হলে লিখে দেবে। তাহলে যে প্রক্রিয়াটা লাগালাম সেটা সংযোজন প্রক্রিয়া। একদম সহজ নিয়ম। দেখো এটা সংখ্যা যদি চেঞ্জ করে দেয়, 2 এর জায়গায় যদি 3 দেয়, আমরা কিন্তু 3 দিয়েও করতে পারবো। উপর নিচে 3 গুণ করে দেবে তখন, কেমন? এবারে আসি আরেকটা অনুপাতের অঙ্ক আছে, খুবই ইম্পর্টেন্ট। দেখো, ধরো দিল 2a সমান 3b, 2a সমান 3b সমান 4c হলে a/b/c সমান কত? তোমরা যদি ভেবে থাকো আমি কেন শুধু 2 নম্বরের মতো অঙ্ক করাচ্ছি, না, এগুলো সব অঙ্কগুলো কিন্তু 2 নম্বর নয়। এখান থেকেও এমসিকিউ তে কোশ্চেন দেবে। আমি শুধু এমসিকিউর অপশন গুলো দেখছি না, তোমরা অঙ্কগুলো করে যাও, এমসিকিউ তে করলে এমসিকিউ তে করে। দেখো এটা এমসিকিউ টাইপেরই অঙ্ক। দেখো 2a সমান 3b সমান 4c হলে আমরা কি করব? 2a তুলে নিই প্রথমে। এবারে কাজটা হচ্ছে তোমরা এই যেগুলো থাকবে তার কি করবে? তার লসাগু করবে। লসাগু করলে কি পাচ্ছি দেখো, 2 3 6 6 দুগুণে 12। তাহলে তাদের লসাগু কত হলো? লসাগু হচ্ছে আমরা পেলাম 12। এবারে কি করবে? প্রত্যেকটাকে 12 দিয়ে ভাগ করে দেবে। একদম সহজ নিয়ম। লসাগু যা বেরোবে সেটা দিয়ে ভাগ করবে, কাটাকাটি করো, কাটাকাটি করে যা পেলাম তাহলে অতএব a/6 সমান b/4 সমান c/3। তাহলে দেখো প্রত্যেকটার অনুপাত কিন্তু পেয়ে গেছি। তাহলে অতএব a/b/c সমান 6:4:3। তাহলে এই অপশন যেটা থাকবে সেটাতে তোমরা ঠিক দেবে। তাহলে এইভাবে আমরা এই টাইপের অঙ্ক থাকলে করতে পারবো। এবারে দেখো আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক আসে, একদম ভিভিআই। আমি কিন্তু শুধুমাত্র যেই অঙ্কগুলো আসার চান্স 90%, 80 to 90% সেই অঙ্কগুলোই করাচ্ছি। এটা একদম 36 নাম্বারের মধ্যে তোমরা 30 নাম্বার পেতে পারবে। দেখো পরের কোশ্চেনটা বলছে যে 3টি ক্রমিক সমানুপাতিক ধনাত্মক সংখ্যার গুণফল বলেছে 64।
বলছি তিনটি ক্রমিক সমানুপাতিক ধনাত্মক সংখ্যার গুণফল, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তিনটি ক্রমিক সমানুপাতিক ধনাত্মক সংখ্যার গুণফল 64 হলে বলছি মধ্য সমানুপাতিটি কত, মানে মাঝের সংখ্যাটা কত। দেখো এখানে ক্রমিক সমানুপাতি বলে দিয়েছে, মানে কি হবে, আমরা কি লিখতে পারি, সমানুপাতি যদি ক্রমিক হয় তাহলে a/b সমান b/c। যদি আমি তিনটে সংখ্যা abc ধরে নিই তাহলে a/b সমান b/c, তার মানে b স্কয়ার সমান ac, এটা একটা পাচ্ছি। আরেকটা বলেছি তিনটির গুণফল হচ্ছে 64। তাহলে দেখো তো ac ইন্টু b লিখতে পারি সমান 64, বা ac এর জায়গায় লিখতে পারি b স্কয়ার সমান 64, বা b কিউব সমান 64। অতএব b মানে এটা কত কিউব, 4-এর কিউব। তাহলে আমরা পেয়ে যাচ্ছি b এর মান 4। তাহলে অতএব মধ্য সমানুপাতি ভিভিআই একদম। এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট টেস্টের জন্য এবং মাধ্যমিকের জন্য। এরপরে নেক্সট এবং লাস্ট এই চ্যাপ্টারে দেখে নাও তো, এই চ্যাপ্টারে লাস্ট বলছে a:2 সমান b:5 সমান c:8 হলে, a:2 b:5 সমান c:8 হলে a এর 50%, a এর 50% সমান b এর কত হচ্ছে, b এর 20% সমান c এর 10%। ভিভিআই অঙ্ক এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, দেখে নাও। তাহলে 2, 5, 8 একটু আমরা এটাকে ভেঙে লিখি, a/2 সমান b/5 সমান c/8। দেখো তো এটা 50% মানে হাফ। তাহলে এখানে প্রত্যেকটার সঙ্গে যদি আমি 100 গুণ করে দিই, দেখো তো তাহলে a/2 গুণিত 100%, প্রত্যেকটার সঙ্গে 100% গুণ করছি, সমান b/5 গুণিত 100% সমান c/8 গুণিত 100%। এটা 100টা পেলাম কি করে, একদম সহজ। এখানে 50% দেওয়া আছে, এখানে কত 2, 50 গুণ করলে কত হয় 100, তাই আমরা প্রত্যেকটার সাথে 100 গুণ করছি। দেখো তো তাহলে করলে এটা হচ্ছে 50, এটা হচ্ছে 20, আর এটা কাটাকাটি করলে হচ্ছে 4 দুগুণে 8, 4 25। তাহলে পাচ্ছি দেখো a এর এটা হচ্ছে 50% সমান b এর 20% সমান c এর 25/2 করলে কত পাই আমরা, 12.12%। তাহলে উত্তরটা কত হলো, 12.12%। একটু অঙ্কটাকে বুঝে নাও, এই অঙ্ক কঠিন না। এখানে যদি সংখ্যা চেঞ্জও থাকে আমরা কিন্তু করতে পারবো। এখানে যেটা থাকবে 50 আছে, তাই আমরা 50কে 2 দিয়ে গুণ করবো, 50 দুগুণে 100, তাই 100 দিয়ে সবকে গুণ করে দিলাম। আচ্ছা এবারে চলে আসি 6 নম্বর চ্যাপ্টার, যেটা হচ্ছে তোমাদের চক্রবৃদ্ধি সুদ। আমি আগে বলেছি যে সরল সুদ থেকে অঙ্ক আসার চান্স কম, অঙ্ক আসলে এই চক্রবৃদ্ধি সুদ থেকে অঙ্ক আসবে। তাই চক্রবৃদ্ধি সুদ ভালো করে করতে হবে তোমাদের। চক্রবৃদ্ধি সুদটা দেখে নাও একটু। দেখো প্রথম কথা, চক্রবৃদ্ধি সুদটা কি জিনিস একটু জাস্ট বলে দিচ্ছি, যে তোমাদের সরল সুদে কি হয়, 1 বছরের জন্য যদি টাকা রাখো, ওই 2 বছরের জন্য, তাহলে ওই একটা পার্সেন্টেজই হতে থাকবে। কিন্তু চক্রবৃদ্ধি সুদে যদি বার্ষিক সুদে হয়, তোমার 1 বছর পরে যেটা হবে সেটার উপরে আবার সুদ বসবে, তাই সেটাকে বলা হয় চক্রাকারে বৃদ্ধি পায় চক্রবৃদ্ধি সুদ। এর সূত্রটা কি ছিল, বলছে চক্রবৃদ্ধি সুদ সুদাসল সমান হয়ে যায় p×1 প্লাস r/100 এখানে এনটা হচ্ছে বছর, বা যদি এটা বার্ষিক হলে বছর, বার্ষিক না হলে তখন ওটাকে কত বার, সেটা কি আসল আর জানো সবাই। এটা হচ্ছে বার্ষিকের সূত্র, এটা কি বার্ষিক সুদ হলে। আর বার্ষিক যদি না হয়, যদি ধরো বছরে 2 বার হয়, তখন শুধু চেঞ্জ হয়ে এটা কি যাবে, একের জায়গায় 2, বোঝা গেল। বছরে 4 বার হলে এভাবে চেঞ্জ হতে থাকবে, এখানটা চেঞ্জ হবে, 100 জায়গায় 200 হবে, 300 হবে, 400 হবে। এই হচ্ছে আমাদের সূত্র। এবারে একটা শূন্যস্থান পূরণ তোমাদেরকে মনে রাখতে হবে। এই শূন্যস্থান পূরণটা কিন্তু আসার চান্স প্রবল, যে এক বছরে কোনো আসলে নির্দিষ্ট হারে সরল ও চক্রবৃদ্ধি সুদের মান সমান, এটা কিন্তু শূন্যস্থানে আসতে পারে, বা শর্ট কোশ্চেন হতে পারে কত বছরে সমান, লিখবে 1 বছরে। তাহলে 1 বছরে চক্রবৃদ্ধি সুদও যা, 1 বছরে সরল সুদও তা। যদি বার্ষিক হয়, মনে রাখবে যে বার্ষিক, নির্দিষ্ট বার্ষিক সরল সুদের হয়। এটা গেল। এবারে চলে আসি পরের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো
এই কোশ্চেনটা বইয়েরই কোশ্চেন তোমাদের। তাহলে 400 টাকার 2 বছরের সুদাসল 441 টাকা হলে চক্রবৃদ্ধি সুদের হার কত? দেখো কোশ্চেনটা একটু দেখে নাও। 400 টাকা 2 বছরের সুদে আসল, তাহলে 2 বছরের সুদে আসল হচ্ছে 441 টাকা, তাহলে সুদের হার কত? তোমরা একদম সূত্রে লাগিয়ে দিবে পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার এন সমান কত? 441 দেওয়া আছে, বা পি এর মানটা কত বলা আছে? 400, 1+r বার করবো, এন এর মানটা কত দেওয়া আছে? 2। দেখো তো, তাহলে এটা লিখতে পারি 1+r/100 সমান 441/400। দেখো 441/400 এটা কার বর্গ সেটা জানতে হবে। তাহলে 1+r/100 হোল স্কোয়ার সমান, এটা দেখো তো 21-এর বর্গ আর নিচেরটা হচ্ছে 20-এর বর্গ, এগুলো একটু মুখস্থ রাখতে হবে বর্গগুলো। তাহলে অতএব 1+r/100 সমান কত লিখতে পারি? 21/20। তাহলে বা r/100 সমান 21/20 মাইনাস 1, তাহলে বা r/100 সমান 1/20। তাহলে এবারে অতএব r সমান 100/20, কাটাকাটি করো 5, তাহলে উত্তর কত বেরালো? 5%। একবার দেখে নাও উত্তরটা কত বেরালো? 5%। এটা বইয়েরই অঙ্ক, একদম সহজ অঙ্ক, তোমরা করতে পারবে খুব নিজেরা। আমি যে অঙ্কগুলো করাচ্ছি তোমরা সঙ্গে সঙ্গে খাতা খুলে করে নিবে, খাতা খুললে কি হবে? একবার প্র্যাকটিস হয়ে যাবে, দেখার সাথে সাথে একবার প্র্যাকটিসও হয়ে যাবে। এবারে দেখো বলছে প্রতি বছর জনসংখ্যা r% হারে বৃদ্ধি পেলে, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, অনেক সময় গুলিয়ে যায়। অঙ্কটা ভালো করে পড়ো, কোশ্চেন পড়ো, তারপরে করো। অঙ্কটা কিন্তু গুলিয়ে যায়, যেমন না গোলায়। এটা ভালো করে একদম বুঝে নাও, যেমন না গোলায়। আমাদের বলছে প্রতি বছর জনসংখ্যা, কোশ্চেনটা দেখেন, প্রতি বছর জনসংখ্যা r% হারে বৃদ্ধি পেলে, প্রতি বছর জনসংখ্যা r% হারে বৃদ্ধি পেলে n বছর পর হয়, n বছর পর জনসংখ্যা হয় p। তাহলে n বছর পূর্বে কত ছিল? এই অঙ্কটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। বলছে n বছর পর হয় p, তাহলে n বছর পূর্বে কত ছিল? একদম ভালো করে শুনে নাও, n বছর পরে p হয়, n বছর পূর্বে কত ছিল? তাহলে আমরা একদম ডিটেলসে করছি। দেখো এই হচ্ছে ধরো বর্তমান কাল, এখান থেকে n বছর পরে, n বছর পূর্বে, ধরে নাও n বছর পূর্বে ছিল y, n বছর পরে হয়েছে p, বর্তমানটা ধরে নাও x। ভালো করে দেখো, এই জিনিসটা বুঝতে পারলেই কিন্তু অঙ্কটা পেরে যাবে। ধরো এটা বর্তমান, এটা বর্তমান, বর্তমান জনসংখ্যা ধরে নাও x, তাহলে n বছর পর হয়েছে p, n বছর পূর্বে হয়েছে, পূর্বে কত ছিল? এখানে কিন্তু বর্তমান বার করতে দেয়নি, তোমরা এটা খেয়াল রাখবে। এখানে বলেছে n বছর পূর্বে কত ছিল, বর্তমান নয়। অনেকে ভাবছে যে n বছর পর জনসংখ্যা p, তাহলে বর্তমান এখনটা বার করলে n বছর আগে দিয়ে দেবে। না, n বছর আগে মানে তোমাদের বর্তমান থেকে n বছর ব্যাকে, বর্তমান থেকে n বছর ব্যাকে। তাহলে এরকম সুন্দর ধরে নাও, ধরি বর্তমান জনসংখ্যা সমান x। তাহলে অতএব আমরা লিখতে পারি যে p সমান x ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার n। দেখে নাও তো, এটা একদম সহজ। বর্তমান জনসংখ্যা x, n বছর পর হয়েছে p, তাই এটা লাগানো। তাহলে অতএব x সমান p ইন্টু, এইটাকে আমরা এদিকে যদি নিয়ে আসি 1+r/100 হোল টু দি পাওয়ার -n। দেখো x রয়ে গেছে, এইটাকে টোটালটাকে এদিকে যদি নিয়ে আসি, আমরা জানি সূচকে যেটা থাকবে উল্টো দিকে নিয়ে গেলে ভাগ করলে কি -n এ উপরে উঠে যায়, এইটা বেরিয়ে গেল x এর মান। এবারে আবার ধরি n বছর পূর্বে জনসংখ্যা হবে, তাহলে n বছর পূর্বে জনসংখ্যা ছিল, হবে না, ছিল y। দেখো তো, তাহলে অতএব x সমান বর্তমান সমান পূর্বে মানে কি হয়ে যায় জানো? মাইনাস হয়ে যায়। দেখো এটা বর্তমানটা সমান আমরা কি করতে পারি, যে y ইন্টু 1+, দেখো তাহলে এক্সটা ওটা কত হয়েছে এত বছর পরে, তাহলে y ছিল আগে, y ছিল আগে 1+r/100 হোল টু দি পাওয়ার n। দেখে নাও, এটা ভালো করে বুঝে নাও যে ওয়াইটা ছিল আগে, তার n বছর পরে হবে 1+r/100, হয়ে কত হয়েছে x, মানে এইটাই রিপিট করা হয়েছে, শুধু এক্সটা উল্টে গেছে, p এর জায়গায় এসেছে x, x এর জায়গায় এসেছে y।
তাহলে আমরা এখান থেকে কি বার করবো ওয়াইটা, তাহলে বা ওয়াই সমান এক্স ইন্টু ওয়ান প্লাস আর বাই একশোর হোল টু দি পাওয়ার এন। তাহলে এক্স এর মান বসাও, এক্স এর মান হচ্ছে ওয়ান প্লাস আর বাই একশোর হোল টু দি পাওয়ার, এটা মাইনাস এন হবে, কেন মাইনাস এন, কারণ এটা ওইদিকে যাচ্ছে না মাইনাস এন। তাহলে মাইনাস এন ওয়ান প্লাস আর বাই একশোর হোল টু দি পাওয়ার মাইনাস এন, কটা মাইনাস এন হয়েছে, দুটো, দুটো যেহেতু একই সংখ্যা ওয়ান প্লাস আর বাই একশো হোল টু দি পাওয়ার মাইনাস টু এন। এটা সূচকের সূত্র, যে ধরো এ স্কোয়ার আছে বি স্কোয়ার আছে, আমার সরি এ টু দি পাওয়ার, হ্যাঁ এ স্কোয়ার আছে বি স্কোয়ার, এ স্কোয়ার আছে দুটো যদি এক কাছে নিয়ে আসি এ টু দি পাওয়ার ফোর হয়, সেরকমই এটা কি হয়ে যাবে, সূচকে কি হয় যোগ হয়ে যায়, এক সংখ্যা থাকলে সূচকে কি হয়ে যায় যোগ হয়ে যায়, তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাস এন মাইনাস টুয়েলভ। তাহলে উত্তর কত বেরালো, মাইনাস টুয়েলভ, এটাই হবে তোমাদের অ্যান্সার। এটা খেয়াল রাখবে, এখানে অপশন গুলো নিয়ে দেখবে মাইনাস টুয়েলভ দেওয়া আছে, মাইনাস এন দেওয়া আছে, কেউ এখানে মাইনাস এন করে দিয়ে চলে গেল। এখানে একটা এক্স এর জায়গায় একটা পি ছিল, সেটা লেখা হয়নি, অবশ্যই পি থাকবে। তাহলে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো হোল টু দি পাওয়ার মাইনাস টুয়েলভ, এটা হবে তোমাদের উত্তর। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, দেখে নাও। এবারে আমরা চলে আসি আবার একটা উপপাদ্যের চ্যাপ্টার, বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য। দেখো বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য এই চ্যাপ্টারটিতে কিন্তু অনেকগুলোই শর্ট কোশ্চেন আসে, বিশেষ করে শূন্যস্থান পর্যন্ত আসে, সত্য মিথ্যা আসে। তো দেখে নাও, কিছু শূন্যস্থান পূরণ আমি আসছি। অর্ধবৃত্তস্থ কোণ কি হয়, সমকোণ হয়, এটা একটা উপপাদ্য রয়েছে, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, 37 উপপাদ্য। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়। আচ্ছা, এটা বলতে গিয়ে আমি বলে দিচ্ছি, তোমাদের এবছর কিন্তু উপপাদ্যের সাজেশন হচ্ছে 34, 38, 48, 49। রিমাইন্ড করে নাও, উপপাদ্য এবছর 34, 38, 48, 49, এই চারটা থেকে অতি অবশ্যই একটা অথবা দুটোই আসবে, এই চারটা নোট করে নাও। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়। এবারে যেটা পরে, এটা এত সহজটা দেবে না, যে অর্ধবৃত্ত অপেক্ষা অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর কোণ, অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর কোণ কি হয়, আর অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর কোণ কি হয়, এই দুটো কিন্তু আসবে। আর বলছে অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর কোণ কি হয় আর বৃহত্তর কোণ কি হয়। দেখো অর্ধবৃত্ত অপেক্ষা তোমরা ছবি আঁকলেও পেরে যাবে। ধরো এটা ছিল হচ্ছে বৃত্ত, এটা অর্ধবৃত্ত, তাহলে অর্ধবৃত্ত থেকে যদি ছোট কোণ আমরা ধরি, ধরো এইটা অর্ধবৃত্তের থেকে, দেখো অর্ধবৃত্তের মধ্যে থেকে কিসে আছে, ছোট, অর্ধবৃত্তের মধ্যে আছে। তাহলে অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর ছোট কোণ, দেখো এটা সবসময় 90-এর চেয়ে বেশি হচ্ছে, তাহলে ক্ষুদ্রতর কোণ সবসময় কি হবে, স্থূল কোণ। কি হবে, স্থূল কোণ, এটা মনে রাখবে। আর এটা অবশ্যই তাহলে এটা কি হয়ে যাবে, সূক্ষ্ম কোণ। দেখে না, অর্ধবৃত্তস্থ অপেক্ষা আমি যদি ছোট কোণ নিই, এটা দেখো 90-এর চেয়ে বেড়ে যাচ্ছে, কারণ এটা ঠেকলে হয় 90, তাহলে এটা যদি স্থূল কোণ হয়, এর পরেরটা দেখবে নিয়ে দেখবে সূক্ষ্ম কোণ হয়ে যাবে। এই তিনটে শূন্যস্থান পূরণ কিন্তু আসার চান্স প্রবল। এছাড়াও আরেকটা উপপাদ্য রয়েছে, যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণে কি হয়, কেন্দ্রস্থ কোণ একই চাপের উপর অবস্থিত, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণে কি হয়, বলো কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণে কি হয়, দ্বিগুণ হয়। আর উল্টো দিকে বৃত্তস্থ কোণ হবে কেন্দ্রস্থ কোণে অর্ধেক। এই ভাষাটা মনে রাখবে, যে একই চাপে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণে কি হয়ে যায়, দ্বিগুণ। এটা তো উপপাদ্য 34। এবার বলছে একই চাপে, এখানে যদি আমরা লিখে দিই বৃত্তস্থ, এখানে লিখে দিই যদি কেন্দ্রস্থ, এটা হয়ে যাবে অর্ধেক। তাহলে এটা হচ্ছে দ্বিগুণ হবে, এটা হবে অর্ধেক। এটা মাথায় রাখবে, শর্ট কোশ্চেন কিন্তু অর্ধেকটা দেবে, কারণ ওটা উপপাদ্য, ওটা দেবে না, ঘুরিয়ে এটা দেবে, তাহলে হয়ে যাবে অর্ধেক, মনে রাখবে। এবারে আসি একটা ওই উপপাদ্য দিয়ে একটা কিন্তু আমরা শর্ট কোশ্চেন করছি, খুব ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন। দেখো, তাহলে আমরা জানি যে তিনটে উপপাদ্য বা জ্যামিতি থেকে তিনটে শর্ট কোশ্চেন আছে, তোমাদেরকে 2 নম্বরের কটা করতে হয়, 2 নম্বরের করতে হয় 10টা, থাকে কটা 12টা। তাহলে 2 নম্বরের 10টা করতে হবে, থাকবে 12টা। তার মধ্যে তিনটে যদি জ্যামিতি থেকে থাকে, তাহলে তোমাকে ফুল নাম্বার পেতে গেলে অতি অবশ্যই জ্যামিতি ভালো করে করতে হবে। জ্যামিতি শর্ট কোশ্চেন এমন কিছু কঠিন না, তোমরা একটু ভেবে নিতে হবে ছবিটা কি হবে, তারপরে কিন্তু অঙ্ক করতে পারবে। দেখো কোশ্চেনটা দেখছি, যে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও, পরিকেন্দ্র পেয়ে গেলাম ও, ডি বিন্দু থেকে বিসি বাহুর মধ্যবিন্দু, ডি বিন্দু বিসি বাহুর মধ্যবিন্দু, আচ্ছা, এবং
ডি বিন্দু বিসি এর মধ্যবিন্দু। কেমন? এবারে চলে আসি, বিএসি যদি 40 হয় বিওডি কত? কোণ বিএসি যদি 40 ডিগ্রি হয় তবে কোণ বিওডি সমান কত? দেখো, একদম যেগুলো কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণে থাকে সেই অঙ্ক আমি দিইনি, ওগুলো করলেও করতে পারে শর্ট কোশ্চেনে। ডাইরেক্ট কেন্দ্রস্থ কোণ দেওয়া থাকে, বৃত্তস্থ কোণ বার করতে দেবে, ওগুলো ওই উপপাদ্যকে লাগিয়ে করে দেবে। এই কোশ্চেনটা ছবিটা প্রথমে আঁকো। দেখো, এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও বলেছি, তার মানে একটা ত্রিভুজ এবিসি আঁকো, তার বাইরে কি আছে? একটা বৃত্ত আছে। ভালো করে দেখো, যার পরিকেন্দ্র হচ্ছে ও, এই জিনিসটা বলা আছে। তাহলে আমরা কি পাচ্ছি? পরিকেন্দ্র ও পাচ্ছি। এবারে বলছি যে বিসি বাহুর মধ্যবিন্দু ডি, তাহলে এটা যদি এ বি, এটা বি, এটা সি, বিসি বাহুর মধ্যবিন্দু কি? ডি। বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি। তাহলে আমরা কি করব? এগুলো যোগ করে দেবো। আমাদের কি কি বলা আছে? বি ও ডি, এটা ও তো, এটা যোগ করবো। কি কি দেওয়া আছে দেখো, বি এসি দেওয়া আছে, তাহলে আমরা বি ও ডি পেয়ে যাবো। দেখো তো, লিখতে পারি কোণ বিওডি সমান কোণ বিওডি সমান কোণ সিওডি। এর কারণটা কি? কারণ যেহেতু ত্রিভুজ বিওডি সর্বসম ত্রিভুজ সিওডি, দেখো এটা কিন্তু সর্বসম হবে, এটা সমান এটা, এটা সমান এটা, একটা সাধারণ বাহু, তাহলে বিওডি সমান সিওডি পেয়ে যাচ্ছে। আবার কোণ বিওসি সমান 2 গুণিত কোণ বিএসি, এটা এই মাত্র করেছে, একই চাপে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ কিন্তু, ঠিক আছে, এটা কিন্তু করেছি। তাহলে আবার বিওসিকে আমরা লিখতে পারি 2 ইন্টু বিওডি সমান 2 কোণ বিএসি। কেন 2 বিওডি? কারণ এই দুটো তো একই, বিওডি আর বিসিডি দুটো মিলে তো তাহলে আমরা দুটো মিলে পাচ্ছি আমরা বিওসি, তাহলে এই 2 দিয়ে কেটে দিলাম, তাহলে অতএব কোণ বিওডি সমান বিএসি কত দেওয়া ছিল? 40 ডিগ্রি। তাহলে উত্তরটা কত হবে? 40 ডিগ্রি। কেমন? খুবই সহজ। তোমরা তোমরা কিন্তু এই টাইপের অঙ্কে আগে ছবি এঁকে নেবে, ছবি আঁকার পরে কোনটা কি বলেছে সেগুলো থেকে ওই সর্বসমতা যদি লাগাতে পারো, সর্বসমতা খুঁজলে মোটামুটি কিভাবে হয় ওটা ওই ছবিতেই কিন্তু উত্তর পেয়ে যাবে, সেইভাবে লিখে নেবে পরপর। কেমন? এবারে চলে আসি লম্ব বৃত্তাকার চোঙ। এবারে আসি লম্ব বৃত্তাকার চোঙ। লম্ব বৃত্তাকার চোঙে তোমরা সূত্রগুলো সব মুখস্থ করবে, অতি অবশ্যই সূত্র মুখস্থ করতে হবে, সূত্রের কোনো বিকল্প নেই, সূত্রেও মুখস্থ রাখতেই হবে, নাহলে পারবে না। দেখো, লম্ব বৃত্তাকার চোঙে সবচেয়ে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেনের মধ্যে দেখো একটাই কোশ্চেন আমি করাচ্ছি যেটা আসতে পারে এবছর। বলছি দুটি লম্ব বৃত্তাকার চোঙের, দুটি লম্ব বৃত্তাকার চোঙের আয়তন সমান। তাহলে আয়তন সমান উচ্চতার অনুপাত 1:2, উচ্চতার অনুপাত 1:2 হলে ব্যাসার্ধের অনুপাত কত? দেখো, এরকম টাইপের অনুপাতের অঙ্ক কিন্তু দেওয়া থাকবে, তাহলে আমরা এখানে ধরে নেব যেগুলো, সেগুলো হচ্ছে R1 R2 লিখছি না, তোমরা লিখে নেবে, আর H1 H2 এগুলো কি? প্রথমটা হচ্ছে ব্যাসার্ধ, দ্বিতীয়টা ব্যাসার্ধ, প্রথমটা উচ্চতা, দ্বিতীয়টা উচ্চতা। তাহলে প্রশ্ন অনুসারে আর কি দেওয়া আছে বলতো? H1/H2 সমান হাফ দেওয়া আছে 1:2। প্রশ্ন অনুসারে আমরা কি করবো? যে ওদের আয়তন সমান, চোঙের আয়তন কি হয় সূত্রটা মনে করো তো, মনে করো পাই আর স্কোয়ার এইচ, তাহলে পাই R1 স্কোয়ার H1 সমান পাই R2 স্কোয়ার H2। দেখে নাও তো, আয়তনটা সমান বলেছি, তাহলে প্রথমটার আয়তন সমান দ্বিতীয়টার আয়তন, পাই পাই কেটে দাও, বা R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার সমান H2/H1, তাহলে বা R1/R2 হোল স্কোয়ার। এখন H1/H2 2/1 হয়ে যাবে, কারণ ওটা হাফ আছে, উল্টে দিচ্ছি 2/1, তাহলে বা R1/R2 সমান রুটের মধ্যে 2/1 সমান √2/1। অতএব R1:R2 সমান √2:1। তাহলে উত্তর আমাদের কত বেরালো? √2:1। একদম সহজ, √2:1। যে অপশনটা থাকবে সেই অপশনটা লাগিয়ে দেবে, করে নেবে, লিখে নেবে। তাহলে এইভাবে আমরা চোঙের অনুপাতের অঙ্ক আরো যদি থাকে সেগুলো কিন্তু করতে পারবো, শুধুমাত্র এইভাবে লাগিয়ে। চোঙ থেকে এই অঙ্কটা এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট। এবারে চলে আসি করণী, দ্বিঘাত করণী, 9 নম্বর চ্যাপ্টার দ্বিঘাত করণী। তাহলে দ্বিঘাত করণীতে সব থেকে ইম্পর্টেন্ট কিছু
কোশ্চেন রয়েছে সত্য মিথ্যাতে যেগুলো অতি অবশ্যই আসবে, যে কি রুট পাই একটি দ্বিঘাতকরণ। দ্বিঘাতকরণ বলছে রুট পাই একটি দ্বিঘাতকরণ, বলবেন না মিথ্যা। কি হবে? মিথ্যা। কেন মিথ্যা হচ্ছে বলতো? দেখো পাই নিজে একটা অমূলদ সংখ্যা, তারই মান আমরা কি করি, চলতেই থাকে, 3.141 চলতেই থাকে পায়ের মান। তার আবার বর্গমূল যেটা বার করা অসম্ভব, তাহলে এটা দ্বিঘাতকরণই নয়। হলো। আর দ্বিঘাতকরণী, দ্বিঘাত নামটা কেন আসে? কারণ এরকম রুট থাকে বলে, রুট এক্স রুট থাকে বলে, মানে অর্থাৎ এখানে কত আছে? 2 আছে, তাই দ্বিঘাত। এখানে 3 থাকতো কি হতো? দ্বিঘাত। এটা মনে রাখবেন। দ্বিঘাতকরণী তোমাদের সিলেবাস নেই, তোমাদের সিলেবাস শুধুমাত্র দ্বিঘাতকরণই রয়েছে। রুট পাই একটি দ্বিঘাতকরণী, এটা লিখতে। এরকম আরো রয়েছে কিছু কোশ্চেন, আমি লিখে দিচ্ছি, তোমরা মুখস্থ করলে করে নেবে। যে √3 - 5 এর অনুবন্ধী কত? দেখো তো, অনুবন্ধী বার করতে গেলে সবসময় খেয়াল রাখবে, অনুবন্ধী বার করতে গেলে যেটা রুট থাকবে তার সাইনটা শুধু চেঞ্জ করবে, যেটাতে রুট থাকবে তার সাইন শুধুমাত্র চেঞ্জ হবে। তাহলে √3 রুট আছে তাই -√3 হয়ে যাবে, বাকি যা থাকবে পড়ে থাকবে। যেটাতে রুট থাকবে তার সাইনটা শুধু চেঞ্জ হবে। কেমন? খুবই সহজ। এরপরে চলে আসো, এরপরে আসো যে অনুবন্ধীকরণী, অনুবন্ধীকরণী গুণফল ও যোগফল সর্বদা কি হয়? ধ্রুবক হয়। অনুবন্ধীকরণীর গুণফল ও যোগফল সর্বদা কি হয়ে যাবে? মূলদ হবে, সরি ধ্রুবক না, মূলদ। মানে অনুবন্ধীকরণী করণীদ্বয়ের যোগফল ও গুণফল সর্বদা কি সংখ্যা হবে? মূলদ। এরকম শর্ট কোশ্চেন আসতে পারে। তাহলে এই এতগুলো হলো। এছাড়া আরো 3টে শর্ট কোশ্চেন, 3 থেকে 4টে শর্ট কোশ্চেন আমি করাচ্ছি, একটু স্পিডে করাচ্ছি, দেখে নাও। বুঝতে অসুবিধা হলে বলবে। দেখো এখানে বলা আছে যে P+Q, এই কোশ্চেনটা ভেবে যায়। P+Q সমান হচ্ছে √13, আর P-Q সমান √5 হলে PQ সমান কত? দেখে নাও, ভিভিআই একদম। এই অঙ্কটা কিন্তু ভিভিআই। P+Qর মান √13, P-Qর মান √5 হলে PQর মান কত? এই অঙ্কের কিন্তু একটা সূত্র, যেটা আমরা এবি সূত্র বলে জানি, সেটা মনে রাখতে হবে। এবি সমান হয় a+b/2 এর হোল স্কয়ার। তাহলে এখানে হবে P+Q/2 তার হোল স্কয়ার মাইনাস হয়ে যায় a - b/2 এর হোল স্কয়ার। তাহলে দেখো, এটা দেখো √13 স্কয়ার, এটা হবে √5 এর স্কয়ার বাই 2 একটা ছিল। তাহলে এখানে হলো 13/4 - 5/4। তাহলে 13 - 5/4 সমান হচ্ছে 8/4, কাটাকাটি করো, সমান 2। তাহলে এই সূত্রটা মনে রাখো, যে এবি সমান a+b/2 এর হোল স্কয়ার মাইনাস a - b/2 এর হোল স্কয়ার। এই সূত্রটা মনে রাখো। এই স্টাইলে সংখ্যা চেঞ্জ থাকলেও তোমরা অঙ্ক করতে পারবে। এরপরেই দেখো, এই একই অঙ্ক শুধু একটু চেঞ্জ করছি, যে a+b সমান যদি √5 হয়, বললাম a+b সমান হচ্ছে √5, আর a - b সমান √3, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত? দেখো এই অঙ্কটা করতে গেলে আমাদেরকে যে সূত্রটা লাগতে হবে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ারের একটা সূত্র ছিল। কি ছিল? 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা সমান হয় a প্লাস b এর হোল স্কয়ার প্লাস a মাইনাস b এর হোল স্কয়ার। সূত্রটা একটু মনে করে নাও, যে যদি মাঝখানে প্লাস থাকে তাহলে হয়ে যেত 2 ইন্টু, তাই আমি উল্টা ওটাকে ঘুরিয়ে দিচ্ছি। তাহলে বা a স্কয়ার প্লাস b স্কয়ার সমান, এই দুটাকে দিয়ে নিয়ে চলে গেলাম হাফ, এখানে মান বসাচ্ছি। একটা হবে √5 এর স্কয়ার, আর একটা হবে √3 এর হোল স্কয়ার। তাহলে সমান হাফ ইন্টু 5 যুক্ত 3 সমান হাফ ইন্টু 8 সমান উত্তর কত বেরোলো? 4। কাটাকাটি করবে, উত্তর বেরোবে 4। এই দুটো অঙ্ক কিন্তু এই স্টাইলের, এই দুটো স্টাইলেরই অঙ্ক আসতে পারে। একটা এবি সূত্র লাগাচ্ছি, আর একটা 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র লাগাচ্ছি। এই দুটো অঙ্ক একদম তোমরা সাথে সাথে করে নাও, প্র্যাকটিস। এর বাদ দিয়ে একটা অঙ্ক আসে, যে x এর মান দেওয়া আছে, x প্লাস 1/x এর মান কত? দেখো তো, x সমান দেওয়া আছে 2 প্লাস √3, 2 প্লাস √3। তাহলে x প্লাস 1/x সমান কত? এখানে x এর মানে চেঞ্জ থাকতে পারে। আবার বলছি, এই কোশ্চেনটারই সিমিলার কোশ্চেন হয়, x সমান 3 প্লাস 2√2, তাহলে x প্লাস 1/x এর মান কত? এই দুটো কোশ্চেন, এটা তোমরা ঘরে করো, আমি এটা দেখাচ্ছি। দেখো তাহলে 1/x এ আমরা কি লিখতে পারি? 1/2 প্লাস √3। এটাকে করণীয়সন করো, তাহলে 2 মাইনাস √3 দিয়ে উপর নিচকে কি করব? গুণ করে দেবো। করলে উপরে পাচ্ছি 2 - √3, নিচে পাচ্ছি দেখো 2 স্কয়ার মাইনাস
√3 হোল স্কয়ার, তাহলে 2 মাইনাস √3 বাই 4 মাইনাস 3, তাহলে উত্তর গেল 2 মাইনাস √3। তো অতএব এক্স প্লাস 1 বাই এক্স সমান 2 প্লাস √3, এটা হলো প্লাস 2 মাইনাস √3। ব্র্যাকেট তুলে দেখবে এটা কেটে যাবে, উত্তর কত হচ্ছে 4। তাহলে এই নিয়ম লাগিয়ে তোমরা এই অঙ্কটা করো, একই বেরোবে, একই রকম বেরোবে। এখানে উত্তরটা শুধু বেরিয়ে যাবে 6। তোমরা মিলিয়ে নাও, উত্তরটা 6 বেরোচ্ছে এখানে। সেলফ চেক করে নাও, তাহলে এটা সেলফ চেক, সেলফ চেক করে নাও, নিজেরা চেক করে নাও উত্তরটা 6 বেরোচ্ছে কিনা। কেমন? এবারে আরেকটা দেয় তাই, যে দুটো দিয়ে দেয়, আরেকটা তাই দেয়, দেখো যে √5, সরি √15 যুক্ত √3, এটা একটা। আরেকটা আছে √10 যুক্ত √8। বলছে এদের মধ্যে কে বড়, কোনটি বড়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা কি করে নেবে, প্রত্যেকটা স্কোয়ার করে নেবে, প্রত্যেকটা স্কোয়ার করে নেবে। স্কোয়ার করে দেখো তো কি পাচ্ছ। তাহলে এখানে দেখো স্কোয়ার করলে √15 স্কোয়ার যুক্ত 2 ইন্টু √15 ইন্টু √3 যুক্ত √3 স্কোয়ার, তাহলে 15 যুক্ত 45 যুক্ত 3, তাহলে 18 যুক্ত 2 √45। একই রকম পরেরটা রুট করবে, এই স্টাইলের একটা অঙ্ক আসতে পারে। তাহলে সমান 10 স্কোয়ার যুক্ত 2 √10 যুক্ত √8 স্কোয়ার, তাহলে 10 যুক্ত 2 √80 যুক্ত 8, তাহলে 18 যুক্ত 2 √80। দেখো এটা মুখে মুখে এবারে বলতেই পারবে তোমরা, যেহেতু এখানে 18 একই, 18 একই, 2 একই, 2 একই, 45 আর 80, তাই 80 বড়, তাই এটা বড়। কিন্তু যদি 2 নম্বরে দেয় তখন তোমরা কি করবে, √80 গ্রেটার দেন 2 √80 গ্রেটার দেন 2 √45। তাহলে অতএব 18 প্লাস 2 √80 গ্রেটার দেন 18 প্লাস 2 √45, তাহলে বা √10 যুক্ত √8 তার হোল স্কোয়ার, √15 যুক্ত √3 তার হোল স্কোয়ার। এখানে পরের লাইনের স্কোয়ার গুলো কি করে দেবে, তুলে দেবে। তাহলে এইভাবে এই অঙ্কটা করতে পারে। তাহলে আমাদের করণীয় হলো, এবারে চলে আসি বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য। কেমন? বৃত্তস্থ চতুর্ভুজ, দেখো এখান থেকেও শর্ট কোশ্চেন আসে। এখান থেকে প্রয়োগ আগের বছর পড়ে গেছে, তাই এবছর ওখান থেকে প্রয়োগ আসার চান্স খুব কম। বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, এখান থেকে একটা শূন্যস্থান পূরণ করতে পারি, যে হচ্ছে বৃত্তস্থ সামান্তরিক কি হয়, আয়তক্ষেত্র হয়। বলছে বৃত্তস্থ সামান্তরিক সর্বদাই কি হবে, আয়তক্ষেত্র। মানে বৃত্তের মধ্যে যদি তুমি সামান্তরিক আঁকার চেষ্টা করো, সেটা অতি অবশ্যই কি হয়ে যাবে, সেটা অতি অবশ্যই একটা আয়তক্ষেত্র হবে। না পারলে তোমরা চেষ্টা করবে ছবি এঁকে করে নেওয়ার। এখানে দেখো তো দুটো অঙ্ক করাচ্ছি, একটু দেখে নাও। আমরা কি জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। এইখান থেকেই কিন্তু তোমাদের অঙ্ক করতে হবে। এখান থেকে একটা ইম্পর্টেন্ট অঙ্ক করাচ্ছি, খুব ইম্পর্টেন্ট, যে ও বৃত্তের কেন্দ্র এবি ব্যাস, এটা ছবি দেওয়া থাকবে। এবি হচ্ছে ব্যাস, ও বৃত্তের কেন্দ্রের এবি ব্যাস, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এডিসি 120 বলা আছে, আরেকটা বলা আছে যে এডিসি সমান 120 ডিগ্রি, তবে বিএসি এর মান কত, তবে কোণ বিএসি সমান কত। একটু দেখে নাও ছবিটা, একটু দেখে নাও, যে তাহলে যেভাবে বলা আছে সেভাবে আঁকলে ব্যাসের ওপরে কিন্তু আঁকতে হবে। এবি হচ্ছে ব্যাস, ব্যাসের উপরে কিন্তু আঁকতে হবে। তাহলে এখানে একটা সি দিলাম, এখানে একটা ডি দিলাম, যোগ করে দাও, যোগ করে দাও। তাহলে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এখানে তাহলে একটা এসি অবশ্যই টানতে হবে, নাহলে আমরা বিএসি পাবো কি করে। তাহলে কি কি দেওয়া আছে, এ ডিসি দেওয়া আছে, এ ডিসি এটা দেওয়া রয়েছে, এটা দেওয়া আছে 120, এটা সমান কত, দেখো এটা দেওয়া আছে 120, এটা সমান কত। আমরা এখানে কোনটা লাগাবো না, এবিসির মানটা, এডিসি যেহেতু 120, এডিসি কি বললাম, এডিসি হচ্ছে 120। তাহলে একই রকম আমরা এবিসিটা কি পেয়ে যাবো, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ সম্পর্ক, মানে এটা 180 থেকে বিয়োগ করলে পেয়ে যাবো। তাহলে কোণ এবিসি সমান 180 মাইনাস 120 সমান হচ্ছে 60 ডিগ্রি। এবিসির মান পেলাম 60, এটা পেয়ে গেলাম 60। এবার আবার আমরা কি জানি, এসিবি, কোণ এসিবি এটা মানে কত, আবার 90 ডিগ্রি। এটা কি করে পাচ্ছি দেখো, এসিবি দেখো অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ কি হয়, সমকোণ হয়। তাহলে এসিবি সমান 90, এবিসি সমান 60, তাহলে অতএব কোণ
বিএসি সমান, এটা একটা ত্রিভুজ, তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। 180 থেকে এই দুটোকে আমরা বিয়োগ করে দেব। তাহলে দেখো 180 বিযুক্ত 150 মানে উত্তর বেরালো 30 ডিগ্রি। একদম সহজ, 30 ডিগ্রি। কেমন গেল এটা? এবারে আরেকটা কোশ্চেন আসতে পারে, এটা একটু বড় হয়, কিন্তু ভালো করে বুঝে করলে কোনো অঙ্কই কঠিন নয়। ভালো করে বুঝে করলে কোনো অঙ্কই কিন্তু কঠিন নয়। আবার বলছি, তোমরা যদি ভালো করে বুঝে করো কোনো অঙ্কই তোমাদের কাছে কঠিন মনে হবে না। একটু বড়, বুঝে বুঝে করে নাও। দেখো এখানে একটা বলছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি বাহুকে এক্স পর্যন্ত বর্ধিত করা হবে। এবি বাহুকে এক্স পর্যন্ত বর্ধিত করা হলো। এক্স পর্যন্ত বর্ধিত করা হলো। কোণ এক্স বিসি সমান 82 ডিগ্রি এবং কোণ এবিবি সমান 47 ডিগ্রি। তার কোণ বিএসি এর মান কত? তার কোণ বিএসি সমান কত? একটু ভালো করে দেখে নাও। বলছি এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ আঁকবো, তার এবি বাহুকে এক্স পর্যন্ত বর্ধিত করছি। দেখো যে কোনো একটা বৃত্তস্থ চতুর্ভুজ আঁকি, যে কোনো একটা বৃত্তস্থ চতুর্ভুজ আঁকি। দেখো এ বি সি ডি, এই হচ্ছে তোমাদের ছবি। এ বি সি ডি পুরো ছবি কিন্তু কোনো দেখে দেখে আঁকার কোনো প্রয়োজন নেই। তুমি পড়বে এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, যে কোনো আঁকবে, এবি বাহুকে একটু বাড়িয়ে দেবে এক্স পর্যন্ত। এবারে কি কিগুলো বলেছে দেখে নাও। আমি যা বলেছে তার জন্য আমি কর্ণগুলোকে একটু টেনে নিচ্ছি, কর্ণগুলোকে একটু টেনে নিচ্ছি। তোমাদের আরো সুবিধার্থে আমি বলবো ডেসক্রিপশনের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে তোমরা জয়েন করো। আমি এটা 3-4 দিনের মধ্যে ওখানে দিয়ে দেবো, তাতে তোমরা ডাউনলোড করে আরো ভালো করে পড়তে পারবে। এইটা দেখতে থাকো, ক্লাসটা বোঝার জন্য এখানে আসো, ক্লাস দেখো, তারপরে তোমরা কোশ্চেনটা আরো ভালো করে একদম পড়ার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপটা অতি অবশ্যই জয়েন করো। ওখানে সমস্ত কিছু আপডেট দেওয়া হবে, মাধ্যমিক পর্যন্ত নিয়মিত ইম্পর্টেন্টের উপরে ক্লাস হবে, টেস্ট পেপারের উপরেও ক্লাস হবে। তাই তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে আপডেট পাওয়ার জন্য। দেখো তো অঙ্কটা, তাহলে এডিসি দেখো, এডিসি হচ্ছে বলা আছে এডিসি, এডিবি হচ্ছে 120। তাহলে এডিসি দেখো তো কি করে বার করা যায়, একটু দেখে নাও। তাহলে এক্স বিসি হচ্ছে 82, কোণ এক্স বিসি সমান 82 ডিগ্রি। এইটা হচ্ছে তোমার এক্স বিসি, এটা হচ্ছে তোমার 82। কেমন ছবিতে অঙ্ক এক্স বিসি 82, তাহলে এবিসি সমান কত হবে বলতো? এবিসি, এ বিসি, তাহলে এটা 180 থেকে বাদ দিলেই বেরিয়ে যাবে, কারণ এটা একটা সরল কোণ। তাহলে কোণ এবিসি সমান 180 বিযুক্ত 82, তাহলে কত হবে এটা? 98। এটা বুঝতে অসুবিধা নেই, টোটাল এবি এক্স সরল কোণ, টোটাল তো 180 ডিগ্রি, এইটা পাঁচটা বেরোলো কত আমাদের? 98 ডিগ্রি। এবারে আবার একই রকম ভাবে আমরা এবিসি আর এডিসি, দেখো তো এ বি সি আর এ ডি সি, এই দুটো কি সম্পূরক কোণ? কারণ কি এরা হচ্ছে এক অপরের কোন দিকে আছে? বৃত্তচতুর্ভুজের বিপরীত কোণ, তাই এরা সম্পূরক। তাহলে একই রকম আমরা পেয়ে যাচ্ছি কোণ এডিসি সমান, ওটাও সম্পূরক যেহেতু, ওখান থেকে আমরা 98 বাদ দেবো, তাহলে আলটিমেট কোণ এডিসি পেলাম হচ্ছে আমরা 82। কেমন? এবারে আসি বিডিসি, এবারে চলে আসি। তাহলে কোণ বিডিসি, দেখো তো কোণ বিডিসি মানে বিডিসি, তাহলে এই জায়গাটা এই টোটালটা থেকে আমরা এই পাশটা বাদ দিচ্ছি, এডিবিটা, এডিবি বাদ দেবো। তাহলে কোণ এডিসি থেকে কোণ এডিবি বাদ দেবো। তাহলে 82 থেকে আমরা বাদ দিচ্ছি কত? 47 ডিগ্রি, সমান পাচ্ছি দেখো 35 ডিগ্রি। তাহলে বিডিসির মান কত পেলাম? 35 ডিগ্রি। এবারে বিডিসি পেয়ে গেলে আমরা খুব সহজেই বিএসি পেয়ে যাবো। দেখো তো বিডিসি আর বিএসি, ওগুলো বিডিসি, একটু দেখে নাও, বিডিসি আর বিএসি, এই কোণটা আর এই কোণটা একই বৃত্তাংশস্থ, একই চাপের উপর দেখো দুটো কোণ, তাহলে এরা পরস্পর কি হবে? সমান হবে। অতএব কোণ বিএসি সমান কোণ বিডিসি সমান 35 ডিগ্রি। লিখে দিচ্ছি যে একই বৃত্তাংশস্থ, একই বৃত্তাংশস্থ কোণ, তাহলে একই বৃত্তাংশস্থ কোণ হওয়ার জন্য আমরা কিন্তু সমান পেয়ে যাচ্ছি। তাহলে উত্তর কত বেরোবে তোমার? 35। এই অঙ্কটা একটু ভালো করে বুঝে নাও, 2 নম্বরের জন্য এই অঙ্কটা কিন্তু একদম ভিভিআই। 2 নম্বরের জন্য এটা আসার চান্স এবছর 99%। আচ্ছা, এবারে চলে আসো পরবর্তী চ্যাপ্টার, গোলক। দেখো গোলকে
দেখো, গোলক চ্যাপ্টারটিতে আমরা দুই ধরনের অঙ্ক পাবো। একটা হচ্ছে অর্ধগোলকের পাবো, একটা গোলকের পাবো। গোলকের থেকেও অর্ধগোলকের অঙ্ক কিন্তু বেশি ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেনের জন্য। তাই আমরা কিছু সূত্র একটু আলোচনা করছি। অর্ধগোলকের এই সূত্রটা সবাই গুলিয়ে ফেলো। অর্ধগোলকের ক্ষেত্রে অর্ধগোলক মানে এটা যদি গোলক থাকে, অর্ধগোলক মানে কিন্তু এটা। ভালো করে দেখো, অর্ধগোলক মানে কি এটা। তাহলে এর যদি সূত্র 4πr² হয়, কি বক্রতলের ক্ষেত্রফল এর কিন্তু সমগ্রতল, দেখো এটা হচ্ছে πr², আর এটা হচ্ছে 4πr²কে 2 দিয়ে ভাগ করো 2πr²। তাহলে গোলকে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কিন্তু 2π যুক্ত পাই মানে কত 3π²। তাহলে এর সমগ্রতল কত হবে 3πr²। এর তো একটাই তল, সেই কারণে এর 4πr²। এটা খেয়াল রাখি। এখান থেকে শর্ট কোশ্চেন শূন্যস্থান পূরণ আসতে পারে যে একটি তল বিশিষ্ট, শূন্যস্থান পূরণগুলো একটু লিখে নিচ্ছি, তোমরা নোট ডাউন করে নাও, অতি অবশ্যই নোট ডাউন করে নাও। একটি তল বিশিষ্ট ঘনবস্তু, তাহলে একটি তল বিশিষ্ট ঘনবস্তু কি হবে, অবশ্যই হবে গোলক। গোলকের কটা তল, একটি তল। এবারে আসো নিরেট অর্ধগোলকের, নিরেট অর্ধগোলকের সমতল কটা হবে, একটি। কারণ অর্ধগোলকের এটা হচ্ছে বক্র, এটা কি ছিল বক্র, আর এটা হচ্ছে সমতল। এটা বক্রতল, একটা সমতল, তাহলে অর্ধগোলকের তল সংখ্যা দুটো, একটা বক্রতল একটা সমতল, এটা মনে রাখো। এবারে অর্ধগোলকের উপরে যে শর্ট কোশ্চেন গুলো আসে সেটা আগে করি। দেখো বলছে একটি নিরেট অর্ধগোলকের, নিরেট অর্ধগোলকের আয়তন ও সমগ্রের তলের আয়তন ও সমগ্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। সাংখ্যমান মানে শুধু সংখ্যাটা সমান, এককটা আলাদা হবে। তাহলে বলছি যে ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ সমান কত। দেখে নাও তো কোশ্চেনটা একদম সহজ। অর্ধগোলকের আয়তন ও, তাহলে ধরি ব্যাসার্ধ সমান আর একক। একটু ভেবে নাও যে আয়তন আর সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে আয়তনে তাহলে বসনানুসারে আয়তনের সূত্রটি 2/3 πr³ কার সাথে সমান 3πr²। খেয়াল করে নাও, সমগ্রতলের ক্ষেত্রফলের সঙ্গে সাংখ্যমানটা সমান, একক সমান হবে না, সাংখ্যমান সমান। তাহলে এটা পেয়ে গেলাম। তাহলে দেখো তো কি বেরোচ্ছে, পাই পাই কেটে যাচ্ছে, এখানে তিনটে আর একটা থাকলো, দুটো কেটে গেল, তাহলে অতএব আর সমান 9/2। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, 9/2 একক। বুঝা গেল। এবারে আসি গোলকের কোশ্চেন। গোলকের কোশ্চেনের মধ্যে বলছি দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8। তাহলে নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8 দেওয়া থাকলে তোমাদেরকে এখান থেকে বার করতে হবে যে ব্যাসার্ধের অনুপাত দিতে পারি বা ক্ষেত্রফলের অনুপাত। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত সমান কত, দেখে নাও। তাহলে একদম সহজ, ধরে নেবে যে 4/3 r1 r1 r2 ধরে নেবে দুটো ব্যাসার্ধ, তাহলে 4/3 π r2 এটা দেওয়া আছে 1/8। একটু দেখে নাও সব কেটে যাবে, তাহলে বা r1/r2 সমান 1/8 লিখতে পারি 1/2 তাহলে অতএব r1/r2 সমান 1/2। দেখো তো খুবই সহজ। অতএব বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত সমান, দেখে নাও তো বক্রতলের ক্ষেত্রফলের অনুপাতটা কি হয়ে যাবে, 4πr1² 4π কেটে গেল, তাহলে এটা অ্যাকচুয়ালি হচ্ছে ½ মানে 1/4। তাহলে সমান কত হচ্ছে 1:4। দেখে নাও আমরা একদম সহজ, অনুপাতের অঙ্ক এরকম দেওয়া থাকলে। আরেকটা টাইপের অঙ্ক আসতে পারে, সেটা হচ্ছে বলছে বলছে একটি গোলকের ক্ষেত্রফল সমান s, আয়তন সমান v হলে
এস কিউব বাই ভি স্কোয়ার সমান কত? দেখো এই অঙ্কটা আমি বেশি লিখছি না কোশ্চেনে। তো এস কিউব বাই ভি স্কোয়ার যদি বলে, তোমরা সবার আগে কি ধরে নেবে? ধরে নেবে যে ব্যাসার্ধ সমান আর একক। এটা ধরে নিলে এস সমান কি পাবে বলতো? 4 পাই আর স্কোয়ার বর্গ একক। আর ভি সমান কি পাবে? 4/3 পাই আর কিউব ঘন একক। অতএব এস কিউব বাই ভি স্কোয়ার এটা সমান দেখো পেয়ে যাচ্ছ এস কিউব, এস মানে হচ্ছে 4 পাই আর স্কোয়ারের হোল কিউব, আর এটা পাচ্ছ 4/3 পাই আর কিউবের হোল স্কোয়ার। দেখো তো 4 কিউব, তাহলে এখানে হচ্ছে 64 পাই কিউব 8⁶, আর নিচে হচ্ছে দেখো 64/27 পাই কিউব 8⁶। কেটে গেল পাই স্কোয়ার, তাহলে পাই স্কোয়ার একটা পাই থেকে গেল, 64 কেটে গেল, তাহলে উত্তর হবে 27 পাই। উত্তর কত গেল? 27 পাই। একদম ভিভিআই। এটা বাদ দিয়ে আরেকটা কোশ্চেন পরে টাইপের যে ক্ষেত্রফল বৃদ্ধি, ওটাই আজকে পার্ট 1 ভিডিওর লাস্ট কোশ্চেন। দেখে নাও কি বলছে না, গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে বক্রতল কত বৃদ্ধি পাবে? গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? দেখে নাও, অঙ্কটা একটু ভালো করে বুঝে নাও। ব্যাসার্ধ কত ধরবে? ব্যাসার্ধটা কত ধরবে দেখো তো। ব্যাসার্ধ সমান ধরবে আর একক, তাহলে 50%, এই অঙ্ক আগেই করেছি বৃদ্ধির অঙ্ক। বৃদ্ধি পেলে আর যুক্ত আর গুণিত 50/100, এটা কাটাকাটি করে দেখবে 3r/2 বেরোবে। ঠিক আছে, এবারে প্রাথমিক ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার, অন্তিম ক্ষেত্রফল 4 পাই 3r/2 এর হোল স্কোয়ার করলে হবে 3 × 9 = 36 পাই আর স্কোয়ার বাই 4 সমান 9 পাই আর স্কোয়ার। এটাও বর্গ একক। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। তাহলে অতএব শতকরা বৃদ্ধি সমান কি পাচ্ছি দেখো তো? শতকরা বৃদ্ধি আমরা পাচ্ছি, তাহলে সূত্রটা মনে করে দেখো, যেটা বাড়ছে, যেটা আগে ছিল বাই আগেরটা গুণিত 100%, তাহলে 5 পাই আর স্কোয়ার বাই 4 পাই আর স্কোয়ার, আর স্কোয়ার কেটে গেল, পাই কেটে গেল, 4×5 = 100, তাহলে 125%। তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? 125%। তোমাদের উদ্দেশ্যে আমার একটা সাজেশন বলতে পারো, তোমরা এই ভিডিওগুলো দেখতে থাকো। এটা পার্ট 1 ভিডিও, আরেকটা ভিডিও আমি নিয়ে আসছি পার্ট 2। এই দুটোতে সমস্ত শর্ট কোশ্চেন গুলো কভার করে দিচ্ছি। এমনকি তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করলে তোমাদেরকে আরো তথ্য আমি দিয়ে সাহায্য করব। তোমরা অতি অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। যারা যারা শর্ট কোশ্চেনে ভয় পাও, অতি অবশ্যই এই ভিডিওটা দেখতে থাকো। এই ভিডিও দেখো এবং সাবস্ক্রাইব করো, শেয়ার করো।